আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। 213 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রিং আইডির পরিচালক 2 দিনের রিমান্ডে। মিয়ানমারে ফিরতে চাওয়ায় মহিবুল্লাহকে হত্যা মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর, আরও 2 জন আটক। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন শিথিল, চলবে অবস্থান কর্মসূচি। গ্রাহকদের 213 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ই কমার্স ভিত্তিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রতারণার অভিযোগে সাইফুলের বিরুদ্ধে ভাটারা থানায় 2টি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। এই মামলায় তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত রিং আইডির এই পরিচালককে 2 দিনের রিমান্ডের অনুমতি দিয়েছে। মিয়ানমারে ফিরতে চাওয়ার কারণে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। গতরাতে যুক্তরাষ্ট্র থেকে ফিরে গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, মহিবুল্লাহর হত্যাকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। এই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বুধবার রাতে উখিয়া লম্বাসিয়া আশ্রয় শিবিরে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ। তিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ছিলেন। এদিকে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যার ঘটনায় আরও 2 রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN। তাদের নাম জিয়াউর রহমান ও আব্দুস সালাম। শুক্রবার মধ্যরাতে APBN-এর একটি দল উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করে। রাতেই হস্তান্তর করা হয় উখিয়া থানা পুলিশের কাছে। এই নিয়ে মহিবুল্লাহর হত্যার ঘটনায় এ পর্যন্ত 3 রোহিঙ্গাকে আটক করা হলো। রোহিঙ্গা নেতা মোহাম্মদ মহিবুল্লাহ হত্যা মামলার সবশেষ জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, মহিবুল্লাহ হত্যা মামলার সবশেষ কি খবর আছে আপনার কাছে এবং ক্যাম্পের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি সদর উপজেলার পাশে দাঁড়িয়ে আছি। আপনি যেমনটা বলছিলেন, রোহিঙ্গা শীর্ষ নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনা, মৃত্যুর ঘটনায় এ পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে। তন্মধ্যে গতকাল শুক্রবার 11টায় সেলিমুল্লাহ ওরফে লম্বা সেলিম নামে একজনকে আটক করে, গত রাতে আব্দুল সালাম ও জিয়াউর রহমান নামে আরো 2 জনকে আটক করে APBN-এর সদস্যরা, এবং তাদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। রাতে হস্তান্তর করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমি কথা বলছিলাম কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামের সাথে। তিনি আমাকে জানিয়েছেন তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরো বের করার চেষ্টা করা হচ্ছে। আর তাদের বিষয়ে আর বেশি কিছু তিনি বলতে অপারগতা প্রকাশ করে। এই বিষয়টা ছিল এতটুকু। আর আরেকটা বিষয় আপনি জানতে চেয়েছেন যে রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি। আমি সকালবেলা রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলাম, কিন্তু APBN-এর বাধার মুখে আর ক্যাম্পে ঢোকা সম্ভব হয়নি। তবে ওখানে গিয়ে রোহিঙ্গাদের সাথে কথা বলছিলাম। সাধারণ রোহিঙ্গারা বলছে তাদের নেতা মহিবুল্লাহকে হত্যা করার কারণে তারা অত মনোবল হারিয়েছে। তাদের যে প্রত্যাশা ছিল তাদের দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার, তারা কিন্তু মিয়ানমারে ফিরে যাওয়ার যে অদম্য ইচ্ছে ছিল সেটা তারা ভেঙে পড়েছে। তাদের যে প্রত্যাশা, তাদের স্বপ্ন ভেঙে গেছে। তারা আজকে হতাশা এবং ক্ষুব্ধ এবং খুব প্রকাশ করেছে। তারা এও বলেছে যে তারা ভয়ে ভীত সন্ত্রস্ত, তারা কিছু বলতে পারছে না, তাদের মুখ বন্ধ করা হয়েছে। তারা ভয়ে কিছু বললে হয়তো তাদেরকে মেরে বলা হবে, এই আতঙ্ক তাদের ভিতরে ভর করেছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ওখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়েছে এবং রোহিঙ্গা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হারুন, আপনাকে অনেক ধন্যবাদ। কক্সবাজার থেকে সহকর্মী হারুনুর রশিদ ছিলেন, ক্যাম্পের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন।
সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় আন্দোলন শিথিল করা হয়েছে। শিক্ষামন্ত্রী দীপু মনির আশ্বাসে আজ বেলা ১২টার দিকে আন্দোলন শিথিলের ঘোষণা দিয়ে একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেন শিক্ষার্থীরা। তবে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা। সম্প্রতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগে সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে অনশন ও আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। নতুন শিক্ষাক্রমের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ চাঁদপুর স্টেডিয়াম জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় তিনি আরও জানান, শিক্ষা ব্যবস্থায় যা কিছু ভালো সেগুলো দিয়ে নতুন শিক্ষাক্রম সাজানো হয়েছে। খেলাধুলার মধ্যে দিয়ে শিখবে, আনন্দের মধ্যে দিয়ে শিখবে, কাজকর্ম করে শিখবে এবং এই যে কমিউনিটির মধ্যে, সমাজের মধ্যে নানান রকম তাদের বিভিন্ন কাজকর্ম তার মধ্য দিয়ে শিখবে, যেটাকে বলে যে অভিজ্ঞতা ভিত্তিক শেখা কিংবা করে শেখা। কাজেই শেখাটা অনেক বেশি আনন্দময় হবে। বিএনপির আন্দোলনের হাতিয়ারে মরিচা ধরে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির কথিত জোয়ার এখন ভাটায় পরিণত হয়েছে। সকালে তার বাসভবনে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই। রাজধানীর একটি হাসপাতালে সকাল 9:15টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 67 বছর। এশার নামাজের পর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তার নামাজে জানাজা হবে। আজ রাতেই শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বাবলুকে দাফন করা হবে বলে জানিয়েছে জাতীয় পার্টি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 6 সেপ্টেম্বর রাতে হাসপাতালে ভর্তি হন ডাকসুর সাবেক জিএস বাবলু। 2 দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেন তিনি। মেট্রো রেলের আরও 4টি ইঞ্জিন ও 8টি কোচ মোংলা বন্দরে পৌঁছেছে। জাপানের কোবে বন্দর থেকে ইঞ্জিন ও কোচ নিয়ে ছেড়ে আসা বিদেশি জাহাজ MVSPM ব্যাংকক বন্দরে 9 নম্বর জেটিতে ভেড়ে শনিবার সকাল 10:30টার দিকে। খালাসের পর নদীপথে এগুলো আনা হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে। KY স্টিল চট্টগ্রাম সংবাদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, দেশে বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল সম্প্রচারে কোনো বাধা নেই, তবে দেশের আইন কানুন সবাইকে মানতে হবে। দুপুরে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কমিউনিটি আয়োজিত আলোচনা সভায় তিনি একথা জানান। এই বিজ্ঞাপন সহ চালানোর প্রেক্ষিতে বাংলাদেশে প্রায় 2000 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট প্রতি বছর হয় না এবং সেটি থেকে দেশ বঞ্চিত হয়, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি বঞ্চিত হয়, আমাদের সাংবাদিকরাও বঞ্চিত হয়। তো আমরা আশা করব বিদেশি চ্যানেলগুলো খুব সহসা তারা বিজ্ঞাপন মুক্তভাবে বাংলাদেশে ফিড পাঠাবে, তাহলে তো এখানে সম্প্রচারের ক্ষেত্রে কোনো বাধা নেই। দীপ্ত সংবাদে একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দীপ্ত সংবাদ। যুক্তরাষ্ট্রে জিএসপি বা শুল্কমুক্ত রপ্তানি সুবিধা ফেরত পাওয়া সহজ হবে না বলে জানিয়েছেন তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন BGME এর সভাপতি ফারুক হাসান। যুক্তরাষ্ট্র থেকে ফিরে শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। BGME এর সভাপতি জানান, জিএসপি ফেরত না পাওয়ার কারণটা রাজনৈতিক ইস্যু। যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা ফেরত পেতে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান ফারুক হাসান। জানেন যে জিএসপির যে পুরো প্রোগ্রামটা 10 বছরের জন্য তারা প্রস্তাব তোলে, LDC গ্র্যাজুয়েশনের জন্য যেন কোনো একটা দেশ যেন পানিশমেন্টে না পড়ে। সুতরাং আমি মনে করি যে আমরা যদি সবাই আমরা এটা নিয়ে কাজ করি, আমরা এটা ইনশাল্লাহ আমরা পাবো। এবং আমেরিকান
গভর্নমেন্টের সাথে যেটা ওয়াশিংটন ডিসিতে আমার মিটিং হয়েছে, সেখানে আমরা এই কথাটা তুলে ধরেছি। তারা এই কথাগুলো তাদের গভর্নমেন্টের সাথে কথা বলবে এবং তারা এটা কনসিডার করবে। 1977 সালে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচারের নামে হত্যার ঘটনা তদন্তে কমিশন গঠনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী স্বজন ও বিশিষ্টজনেরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমান্ডের আলোচনা সভায় তারা এই দাবি জানান। এ সময় সেনাশাসক জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি জানানো হয়। আমি আজকে পৃথিবীর সবচেয়ে দুর্ভাগ্য একজন সন্তান, যে সন্তান জানে না তার বাবার মৃত্যু দিবস কবে, তার বাবাকে কোথায় কবর দেওয়া হয়েছে। সার্জেন্ট দেলোয়ার হোসেনের ছেলে ফেরত চান তার পিতার মরদেহ, যিনি 1977 সালের 2রা অক্টোবর অভ্যুত্থানের অভিযোগে গ্রেপ্তারের পর থেকে নিখোঁজ। আমার বাবা নির্দোষ ছিলেন, তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই। এই কারণে সন্দেহ নাই, যদি কেউ কনভিক্টেড হয় তার প্রমাণ দিতে সরকার বাধ্য, তৎকালীন সরকার খনি জিয়া বাধ্য। তার মতো এমন অসংখ্য সেনা ও বিমান বাহিনীর সদস্যদের পরিবার খুঁজছে তার স্বজনদের। আমার ছেলে কালকে বলতেছে যে ও যাবে ওর দাদার কবর দেখবে, কিন্তু আমি নিজেও জানি না যে আমার বাবার কবর কোথায়, আমি কোথায় তাকে দেখাবো আমার বাবার ইয়েটা। এই জিয়া রহমানের ডাইন পাশে বাম পাশে শাহ আজিজুর রহমান, আনোয়ার জাহিদ, যারা পাকিস্তানের পন্থী যারা নেতা ছিল, তারা তো উনিরে ফসকাইছে। এই যে বিমান বাহিনীকে তোমরা শেষ করবো, তাদের উনির পরিকল্পনা ছিল যে বিমান বাহিনীকে শেষ করো। 1977 সালে সামরিক বাহিনীতে বিচারের নামে প্রহসন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। আলোচনায় যোগ দেয়া বিশিষ্টজনেরা বলেন, 77 সালে সেদিনের ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন। জিয়াউর রহমানের কিংবা যারা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করেছে, তাদের প্রত্যেকের মরণোত্তর বিচার হওয়া উচিত। খুনি মোস্তাক, খুনি জিয়া ক্ষমতা জবরদখল করার পরে যেসব আইন হয়েছে, যেসব বিচার হয়েছে, তার সবই অবৈধ। সেই অর্থে কিন্তু 77-এ যে বিচার, তথাকথিত বিচার হয়েছিল, সেটাও কিন্তু আইনের দৃষ্টিতে অবৈধ। সামরিক ষড়যন্ত্রে যেসব বীর মুক্তিযোদ্ধা, সেনা ও বিমান বাহিনীর সদস্যদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, তাদের শহীদ হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করার দাবি জানান আলোচকরা। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। আলুর সার্বিক পরিস্থিতি এবং হিমাগার শিল্পের সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। রাজধানী শাহবাগে আয়োজিত সংবাদ সম্মেলনে হিমাগার মালিক, আলু চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন কৃষক, ব্যবসায়ী ও দুর্দশাগ্রস্ত হিমাগার শিল্পের স্বার্থ রক্ষায় 10 দফা প্রস্তাব তুলে ধরেন। হিমাগারে মজুদ আলুর উপর আর্থিক সহায়তার জন্য ভর্তুকি প্রদান, সরল সুদে 20 বছর মেয়াদে ঋণ পুনর্তফসিল এবং রপ্তানি বৃদ্ধির জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। নওগাঁর আত্রায়ে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে। মহাত্মা গান্ধীর 152তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার আত্রাই উপজেলার গান্ধী আশ্রমে এ ভাস্কর্য উদ্বোধন করা হয়। এ সময় ভারতীয় হাইকমিশনের রাজশাহী মিশনের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি, বঙ্গীয় রিলিফ কমিটির সভাপতি আমিনুল ইসলাম মোল্লা সহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এক দশক পূর্তিতে গ্রাহকের লেনদেন আরও সাশ্রয়ী করতে ক্যাশ আউট চার্জ কমিয়েছে বিকাশ। এখন থেকে মাসে 25,000 টাকা পর্যন্ত 1014 টাকা 90 পয়সা খরচে একটি নাম্বারে ক্যাশ আউট করতে পারবে গ্রাহক। এই চার্জের মধ্যে ভ্যাট সহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে, ফলে গ্রাহককে ক্যাশ আউটের জন্য বাড়তি কোনো খরচ করতে হবে না। বিকাশের 5.5 কোটি গ্রাহকের সবাই 25,000 টাকা পর্যন্ত কম খরচে ক্যাশ আউট করতে পারবে। দীপ্ত সংবাদে আরও একটা বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। আমন্ত্রণ আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ।
নিজেদের আকাশ প্রতিরক্ষা সীমায় চীনের ৩৮টি যুদ্ধবিমানের অনুপ্রবেশের অভিযোগ এনেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর প্রতিক্রিয়ায় নিজেদের সীমান্তে যুদ্ধবিমান পাঠানোর পাশাপাশি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে তাইওয়ান। এক বিবৃতিতে দেশটি জানায়, শুক্রবার সকালে প্রথম দফায় চীনের ২৫টি বিমান প্রাতাস দ্বীপপুঞ্জের কাছ দিয়েই উড়ে যায়, আর সন্ধ্যায় দ্বিতীয় দফায় ১৩টি বিমান একই জায়গা দিয়ে মহড়া দেয়। এসব যুদ্ধবিমানের মধ্যে পারমাণবিক বোমা হামলায় সক্ষম ৪টি H-6 বিমান এবং একটি সাবমেরিন বিধ্বংসী বিমান ছিল। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের শুক্রবার ৭,৩৪১ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৪,৭১,০০০-এর বেশি। যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মার্কের তৈরি করোনার অ্যান্টিভাইরাল পিল মোলনুপিরাভিরের পরীক্ষামূলক প্রয়োগে মারাত্মক ঝুঁকিতে থাকা রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার বা গুরুতর অসুস্থ হওয়ার হার শতকরা ৫০% কমার প্রমাণ মিলেছে। আগামী ২ সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের ওষুধটি জরুরি ব্যবহারের অনুমতি চাইবে মার্ক। এদিকে আগামী সোমবার থেকে যুক্তরাজ্যের নাগরিকদের জন্য ১০ দিন কোয়ারেন্টিনে থাকার নিয়ম বাধ্যতামূলক করেছে ভারত। স্পেনের বিলবাও শহরে একটি সেতুর কাছে হঠাৎ থমকে দাঁড়াচ্ছে পথচারীরা। পানিতে কেউ একজন ডুবে যাচ্ছে, এমনটাই দেখতে পাচ্ছে সবাই। জলমগ্ন হওয়া ভাস্কর্যটি দেখে অনেকে ভয়ও পাচ্ছে। স্পেনের বিলবাও শহরের সেন্ট্রাল জুবিজুরি সেতুটি দর্শনার্থীদের কাছে ভীষণ জনপ্রিয়। মঙ্গলবার হঠাৎ করে নার্ভিয়ান নদীতে ডুবে যাওয়া একটি মেয়ের মাথা ভেসে ওঠে। চমৎকার এই ভাস্কর্যটি তৈরি করেছিলেন মেক্সিকান ভাস্কর রুবেন ওরোজকো। ১২০ কেজি ওজনের ফাইবার গ্লাস দিয়ে তৈরি নান্দনিক এই ভাস্কর্যটির নাম দেওয়া হয়েছে বিহার। বাস্ক ভাষায় এর অর্থ আগামীকাল। ভাস্কর্যটির নির্মাণশৈলী অসাধারণ। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনে সচেতন না হলে মানুষের কি করুণ পরিণতি হতে পারে সেটি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। হঠাৎ করে ডুবে যাওয়া মেয়েটির মাথা দেখে আমি ভয়ে থমকে গিয়েছিলাম। আমি বুঝতেই পারিনি যে এটি একটি ভাস্কর্য, তবে আমার কাছে এটি বাস্তব মনে হয়েছিল। নদীর পানির সাথে যখন মেয়েটির অবয়ব ডুবে যাচ্ছিল, আমি তখন ভয় পেয়েছিলাম। চলে যাওয়ার সময় কিছুটা আতঙ্ক নিয়ে সবাই পানির দিকে তাকাচ্ছিল। সত্যি বলতে এটি সবার মনোযোগ আকর্ষণ করতে পেরেছে। জনগণকে সচেতন করতে রুবেন ওরোজকো এই ভাস্কর্যটি নির্মাণ করেন। তবে এটি তার প্রথম শিল্পকর্ম নয়। বছর দুয়েক আগেও বয়স্কদের একাকী জীবন নিয়ে তৈরি পার্কের বেঞ্চে বসে থাকা এক নারীর ভাস্কর্য তৈরি করেছিলেন, যা পরে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটের নির্ভরযোগ্য এক ক্রিকেটারের নাম মুশফিকুর রহিম। পারফরমেন্স দিয়েই ক্রিকেট বিশ্বে তিনি পরিচিতি পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল হিসেবে। তাই আগামী টি-20 বিশ্বকাপেও নিজের সেরা পারফরমেন্সটা করতে চান বাংলাদেশ দলের এই উইকেট কিপার ব্যাটসম্যান। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে বাংলাদেশের ক্রিকেটাররা। টি-20 বিশ্বকাপে অংশ নিতে রবিবার ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। দলে আছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এই পর্যন্ত ৯১ টি-20 ম্যাচ খেলা মুশফিক এখনও বাংলাদেশের ব্যাটিং লাইনে অন্যতম ভরসার নাম। এবারের টি-20 বিশ্বকাপেও ভালো করার ব্যাপারে আশাবাদী MR15। আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ চেষ্টা থাকবে এই বছরও, যেটা আমরা নেক্সট উইদিন 2 ডেজ আমরা যাচ্ছি ওয়ার্ল্ড কাপের জন্য। আশা করছি এই ওয়ার্ল্ড কাপে ইনশাল্লাহ আমি যেন সামনে থেকে আরো ভালো মতো পারফরমেন্স করতে পারি এবং আমার টিম যেন, যেটা জুড়ে কিছুক্ষণ আগে বললো, যেন আমরা অল দ্য ওয়ে ইনশাল্লাহ চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিতে পারি। ব্যাটিংয়ের পাশাপাশি এতদিন আলো ছড়িয়েছেন কিপিং গ্লাভস হাতেও। তবে নিউজিল্যান্ড সিরিজে হঠাৎ করেই উইকেট কিপিংয়ের দায়িত্ব ছেড়েছেন মুশফিক। তবে দলের প্রয়োজনে যে কোনো দায়িত্ব নিতে প্রস্তুত তিনি। টিমের যদি প্রিপারেশন বলেন বা টিমের সিকিং যদি বলেন যে অন্যরকম থাকে, যেটা কিনা অ্যাজ এ প্লেয়ার হিসেবে অবশ্যই আমাকে অ্যাডাপ্ট করতে হবে। এবং আমি মনে করি যে আমি চেষ্টা করি সবসময় টিম প্লেয়ার হিসেবে খেলার এবং টিমের কন্ট্রিবিউশন, যেটা আমি বারবার বলেছি, যেটা আমাকে যেভাবে ওনারা রিপ্রেজেন্ট করতে চাইবেন, আমি আই অলওয়েজ ফ্লেক্সিবল ইন দ্যাট রোল। কিপিং গ্লাভস কিংবা ব্যাট হাতে দায়িত্বের প্রমাণ দিয়েই জাতীয় দলে এক যুগেরও বেশি সময় পার করেছেন মুশফিক। এই বিশ্বকাপেও ভালো কিছু করে টুর্নামেন্টকে নিজের এবং দলের জন্য স্মরণীয় করে রাখতে চান বাংলাদেশ দলের মিস্টার ডিপেন্ডেবল। তানভীর হাসান, দীপ্ত স্পোর্টস।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুড়িগ্রামে শুরু হয়েছে ফুটবল প্রতিযোগিতা। গতকাল বিকেলে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে উদ্বোধনী খেলায় রংপুর ইয়া স্পোর্টিং ক্লাব 1-0 গোলে ফুলবাড়ি ফুটবল একাডেমিকে হারায়। ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন কুড়িগ্রাম 3 আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। জেলার বিভিন্ন উপজেলার 8টি দল নকআউট পদ্ধতিতে এই খেলায় অংশ নিচ্ছে। ফাইনাল খেলা হবে 13 নভেম্বর। এর সাথে শেষ করব আমাদের এখনকার দীপ্ত সংবাদ। নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। 213 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রিং আইডির পরিচালক 2 দিনের রিমান্ডে। মিয়ানমারে ফিরতে চাওয়ায় মহিবুল্লাহকে হত্যা মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর, আরও 2 জন আটক। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন শিথিল, চলবে অবস্থান কর্মসূচি। এই ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা50 দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে হলে লগ ইন করুন facebook.com/diptonews।